ক্রিকেট খেলা যদি কয়েকদিনের জন্য জিম্বাবুয়ের মতো নির্বাসনে যায় খুব বেশি ক্ষতি হবে না বাংলাদেশ। ক্রিকেট কেন বন্ধ করে দিতে হবে? সাকিব আল হাসান সবসময় নাকি আমেরিকায় থাকতে চান, আমেরিকার পিআর অ্যাপ্লাই করেছেন। সেলফিশ কিছু ক্যারেক্টার আছে। ফুটবলের উপর একটা আলাদা ক্রেজ তৈরি হয়েছে। গোল স্কোরার নেই, আমাদের একজন প্রপার নাম্বার 9 নেই। নিজেদের ভালো তো পাগলও বুঝে। ক্রিকেটের এই ইনভেস্টমেন্ট আসলে কোনো কাজে আসছে না আমাদের। বাংলাদেশ নেপালের সাথে হারবে। হামজার মতো একটা ক্যারেক্টারের দরকার ছিল, একটা সুপারস্টার। হামজা নাকি লিটন দাস, কার পক্ষে আছেন আপনারা? এমন একটা সময় আসলো যখন বাংলাদেশের ফুটবল আর ক্রিকেট একটা সিমিলার বিন্দুতে অবস্থান করছে। মানে বাংলাদেশের ফুটবল দল যেমন বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলবে বা খেলছে, ঠিক তেমনই বাংলাদেশের ক্রিকেট দলকেও খেলতে হতে পারে বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ার। তবে ফুটবল দল এই ক্ষেত্রে খানিকটা এগিয়ে আছে, কারণ ওরা মোটামুটি নিশ্চিন্ত যে ওরা বিশ্বকাপ খেলতে পারবে না। তবে ক্রিকেট দলের কিছুটা দুশ্চিন্তার কারণ আছে। তুমি কি বলেন? যে তারা বিশ্বকাপ খেলতেও পারে, তাই না? তানজিম হাসান সাকিব বলেছেন যে উই ডোন্ট ডিজার্ভ টু বি হিয়ার। একজন ক্রিকেটার তিনি বলেছেন যে এখানে আসলে আমরা এইখানে থাকাটা আমরা ডিজার্ভ করি না। বাট সমর্থকরা কি বলছে সেটা জানতেই আজকে আমরা মীর ভার্সেস মীরে ফয়সাল তিতুমিরের কাছে জানতে চাই। আমার মনে হয় যে তোর যে ইন্ট্রোটা দিলি এটাতেই আসলে পরিষ্কার হয়ে গেছে আজকের ইয়েটা। মানে ক্রিকেটের সঙ্গে ফুটবলের তুলনা, বিশ্বকাপের কোয়ালিফায়ার ক্রিকেট এখনো মানে আশা আছে খেলতে পারে। কারণটা কি, ক্রিকেটে অনেকগুলো দেশ খেলে না, 20টার মতো দেশ, আর ফুটবলে তো মাত্র 190টা দেশ। সেখানে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অলমোস্ট 190, এবং সেখানে বাংলাদেশ ফুটবল নিয়ে তো আলাপ হচ্ছে। এবং আজকে মীর ভার্সেস মীরের কথা বলছি, মানুষজন শুনছে, টিকিটের জন্য হাহাকার। 400 টাকার টিকিট মানুষ 90 মিনিটসের ম্যাচ দেখার জন্য 5 ঘন্টা আগে স্টেডিয়ামে যাচ্ছে, গেট ভেঙে ঢুকে যাচ্ছে। মানে এই সাইনগুলো আসলে কি বলে দেশের ফুটবল নিয়ে? যে দেশের ফুটবল অনেকে আমরা এখন খুব নস্টালজিক হয়ে যায়, 90s যুগে ফেরত যাচ্ছে। বাট আমার মনে হয় ফুটবল সবসময়ই আসলে এরকমই ছিল, শুধু একটা মেবি হামজার মতো একটা ক্যারেক্টারের দরকার ছিল, একটা সুপারস্টার। সেটাই বাংলাদেশের ফুটবল এখন এসছে, এবং এইটার সঙ্গে আসলে ক্রিকেটের কোনো তুলনাই চলে না। যে ক্রিকেট বছরের পর বছর 10 দলের টুর্নামেন্টে 10 নাম্বার হয়ে থেকে বিশ্বকাপে যাচ্ছে প্রতিবার, গিয়ে সেখানে 7-8 দলের মধ্যে সপ্তম হচ্ছে। সো সেই ক্রিকেট নিয়ে তো আসলে তো আলাপের কি কিছু আছে এখানে? আসলে আলাপের তো অবশ্যই আছে, কারণ হচ্ছে আমরা আলাপেই, কারণ আমরা বিনের আলাপে আছি। একই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, তাহলে ক্রিকেটটা আমরা বন্ধ করে দিই। কারণ আপনি বলতেছেন 10 দলের মধ্যে খেলা, 10 নম্বরে আছে, এই ক্রিকেট খেলা চালিয়ে তো লাভ নেই। এই ইনভেস্টমেন্টটা, ক্রিকেটে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, যে পরিমাণ টাকা রেভিনিউ আর্ন হচ্ছে, এটা যদি ফুটবলে দেওয়া হতো, বিশেষ করে আমি যদি বলি বড় বড় টিমগুলো যেভাবে একাডেমি তৈরি করে, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, লা মাসিয়া, রিয়াল মাদ্রিদের একাডেমি, এরকম একাডেমি তৈরি করে যদি সেখানে ফুটবলার বিল্ড আপ করা যেত, তাহলে হয়তো বাংলাদেশের আরেকটা দেশ থেকে যিনি অন্য একটা দেশের হয়ে খেলতে চাচ্ছিলেন, সেখানে শেষ পর্যন্ত সুযোগ না পেয়ে বাংলাদেশের হয়ে খেলতে এগ্রি করলেন, এরকম প্লেয়ার না এনে এখানে হয়তো প্লেয়ার বিল্ড আপ করা যেত, তাই না? কেন? মানে প্রথম কথা হচ্ছে ফুটবলের যে জিনিসগুলো রাহান তুই বললি, এগুলো চলুক না, এর জন্য ক্রিকেট কেন বন্ধ করে দিতে হবে? ক্রিকেটের তো প্রথমত ক্রিকেটের একটা এই আলোচনাটা প্রায়ই দেখি যে ক্রিকেটে আসলে ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া, কিন্তু ক্রিকেটের ইনভেস্টমেন্টটা তো ক্রিকেটই আসছে। প্রথমত আইসিসি থেকে আসছে, রেভিনিউ আছে হচ্ছে টিভি রাইটস থেকে, কমার্শিয়াল নানান রকমের আসছে। বাট ফুটবলে কিন্তু বড় রেভিনিউ আসে হচ্ছে ফিফা থেকে একটা দেয়, এএফসি থেকে একটা টাকা দেয়, এর বাইরে স্পন্সর নিয়ে অনেক সময় আমরা কথা শুনি। কিন্তু এই দুটো জিনিস কি সমান্তরালে চলতে পারে না? চলছে না অনেক দেশে একই সাথে ক্রিকেট ফুটবল তো চলছে। সেটা হচ্ছে অনেক বেশি লজিক্যাল কথা, কিন্তু আমি বলতেছি একটা ফ্যালাসির কথা। কারণ আমরা দেখতেছি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যাদের নিজেদের মাঠে ক্রিকেট কখনোই ওইভাবে হয়নি, যারা পাকিস্তানে প্র্যাকটিস করে বড় হয়েছে, ভারতের মাটিতে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, দুবাইয়ের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলে, তারা হচ্ছে এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিং এর 7 নম্বরে আছে। বাংলাদেশও ছিল এক সময় 7 নম্বরে। ঠিক, তো এটাই তো স্পোর্টসে তো তাই হবে না, ওঠা নামা তো থাকবে, একদল নিচে নামে একে উপরে উঠবে। যেরকম আমাদের ক্রিকেট ফুটবলের একটা ডাইমেনশন শিফট হচ্ছে ওঠা নামার মধ্যেই, কিন্তু ওঠা নামার মধ্যেই আপনি দেখবেন যে জিম্বাবুয়ের মতো দল পারফর্ম না করতে করতে হারিয়ে গেছে, কেনিয়ার মতো। এরকম যদি বাংলাদেশও হারিয়ে যেত তাহলে হারিয়ে যাবে, এটা অ্যাকসেপ্টেড। বরং বাংলাদেশের ফুটবলে যে এখন যেটা হচ্ছে সেটাকে বরং কিভাবে কাজে লাগানো যায়, আমি ওই পয়েন্টগুলোতে আসতে চাই। কিভাবে একাডেমি ক্লাবগুলো আরো বেশি অ্যাক্টিভ হতে পারে সেদিকে আসতে চাই। বাট আরেকটা ইনফরমেশন আসতে চান, কিন্তু আপনার তো আবার ওয়েট করতে হবে কবে বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্লেয়ার ইংল্যান্ডের হয়ে বা ইউএস এর হয়ে বা কানাডার হয়ে খেলবেন কবে? বাংলাদেশ রিসেন্টলি যে ম্যাচটা খেললো হংকং এর সঙ্গে, হংকং চায়না, সেই দেশে কতগুলো ফুটবলার এরকম আছে, হামজা চৌধুরী, সমিত শর্মার মতো আইডিয়া আছে, অন্তত 7 জন ফুটবলার খেলেছে যারা ব্রাজিলিয়ান বংশোদ্ভূত, মানে আই মিন হংকং এর বংশোদ্ভূত, কিন্তু ব্রাজিলে থাকছে, খেলছে, বড় হচ্ছে, তারা এসে ন্যাশনাল টিমে এসে খেলছে। এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা ওয়ার্ল্ড কাপে যে খেললো এবারে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, এইসব টিমের ম্যাক্সিমাম মানুষই
শুধু প্লেয়ার না, মানুষই আসলে আপনি দেখবেন যে ইমিগ্রেন্ট। কাতারের আপনি যদি জনসংখ্যা দেখেন, একটা বড় অংশ দেখবেন ইমিগ্রেন্ট, তারা বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশেরও কিন্তু সেটা, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এই জায়গাটা ফাঁকা ছিল, যেটাতে আমরা জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছে, এখন আমরা এই জায়গাটা এসেছি। এবং আমি তো মনে করি যে ফুটবলে যদি এক সময় হয়তো বা এই সংখ্যাটা আরো বাড়তে পারে। একটা সময় আমরা লাস্ট ম্যাচেও যদি দেখি অন্তত 5 জন ফুটবলার আছে, 11 জনের মধ্যে 5 জনই খেলেছেন যারা আসলে প্রবাসী ফুটবলার হিসেবে খেলছে। আচ্ছা, ক্রিকেটে কি এই কাজটা করা যায় না রাহান? এরকম বিদেশে থেকে ঘুরে যারা বাইরে খেলছে, যে বেন স্টোকস টাইপের যারা নিউজিল্যান্ডে ছিলেন, কেন টিম ডেভিড একটা ভালো এক্সাম্পল, সিঙ্গাপুরের হয়ে খেলছিলেন, তাকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব দিয়ে এখন সে অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, তার বাবা মা। কিন্তু অনেক বড় ব্যাপার, মানে সিঙ্গাপুরের একজন প্লেয়ার। অফকোর্স বড় ব্যাপার। এরকম কি, মানে আপনি যদি একটা লিস্ট করেন, ধরেন বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে 3 জন যদি আনতে চান, কাকে কাকে চাইবেন? না, তার আগে তো জানতে হবে যে কে আসলে এরকম আছে যে তার বাংলাদেশি নানার সূত্রে বা দাদার সূত্রে একটা বাংলাদেশির একটা শেকড়ের একটা ব্যাপার আছে। অলরেডি একজন খেলতেছে কিন্তু, সাইফ হাসান। রাইট, তাকে মাঝে মাঝে দেখা যায় জার্সিতে দুইটা দিকে, একদিকে শ্রীলঙ্কা, একদিকে বাংলাদেশ। ভবিষ্যতে যদি আমি চিন্তা করি, আজ থেকে 2 বছর পরে বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন প্লেয়ার যিনি বাংলাদেশের হয়ে খেলেছেন, তিনি ভিন্ন পাসপোর্টে আবার বাংলাদেশে আসতে পারেন। সাকিব আল হাসান। সাকিব আল হাসান, ও ইয়া রাইট। সেটার জন্য আসলে অনেক কিছু, শুধুমাত্র যারা স্পোর্টসের উপর ডিপেন্ডেন্ট না, প্রবাবলি পলিটিক্যাল ইস্যু এখানে কাজ করতে পারে। অনেক বছর ধরে আমরা যখন মানে ক্রিকেট নিয়ে নানা আলোচনা সমালোচনা বিভিন্ন দিক থেকে আমরা সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতাম, বিতর্কের একটা অন্যতম রেশ ছিল যে সাকিব আল হাসান সবসময় নাকি আমেরিকায় থাকতে চান, আমেরিকার পিআর অ্যাপ্লাই করেছেন, আমেরিকার নাগরিকত্ব চান, এইসব বিষয়ে। সো নাগরিকত্ব পাওয়ার পর তো তিনি আসলে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার হিসেবেই ফিরতে পারেন, যদি অথবা তিনি আমেরিকার হয়ে তার সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করতে পারেন, যেরকম রস টেইলর শুরু করেছেন, সামোয়ার হয়ে তিনি এখন খেলছেন। মানে রস টেইলরের ব্যাপারটা কিন্তু অনেক বেশি আপনার ডিপ রুটেড ইন্ডিজেনাস যে ক্যারেক্টার তার, সেটার প্রতি আছে। এবং রস টেইলর যখন রিটায়ারমেন্টে যান, তারপরে তিনি কিন্তু একটা, সাকিব আল হাসানের মধ্যে এরকম খুব ডিপ রুটেড সেলফিশ কিছু ক্যারেক্টার আছে যে আমি আসলে যেটা তার জন্য ভালো আছে সে সেটাই করবে, রাইট? ইনফ্যাক্ট তার সন্তানদের হয়তো সে আমেরিকার নাগরিক হিসেবে সে বড় করতে পারে, তাদের হয়ে ফুটবল খেলাতে পারে, ক্রিকেট খেলাতে পারে, রাইট? নিজেদের ভালো তো পাগলও বুঝে। হ্যাঁ, অফকোর্স সেটাই। আচ্ছা, আমরা যে আলোচনাটা ছিলাম, আমি যদি সেখানে ফিরি, সো এই যে ক্রিকেটটা আসলে এখন যে অবস্থায় আছে, যে আলোচনাটা হচ্ছে যে আমাদের আসলে ফোকাস এখন আসলে ফুটবলে বেশি করে দেওয়া উচিত কিনা, কারণ ক্রিকেটের এই ইনভেস্টমেন্ট আসলে কোনো কাজে আসছে না। আমাদের ক্রিকেটাররা যাচ্ছেন, খেলছেন, যেন ট্যুর করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। ওই জবাবদিহিতা, দায়বদ্ধতা, যেটা আমরা হামজার একটা ছবি এখন আমরা দেখি, ওই ম্যাচে হারার পর এত ঘন্টা জার্নি করেছে, শামিদ সোম গোল করছে। ফোকাসের একটা বিষয় আমি সবসময় ভাবি, কারণ ফোকাস জিনিসটা এমন একটা জিনিস, একটা কথা দর্শকদের উদ্দেশ্যে আমি জানতে চাই। অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা যখন তুঙ্গে থাকে, কোনো একটা দুর্ঘটনা বা যে কোনো ইস্যু, তখন ডিফারেন্ট কাইন্ড অফ কোনো আলোচনা যখন আসে, ধরেন বললাম যে আগারগাঁওয়ের কেক পট্টির কথা, তখন অনেকে বলেন যে এই অগ্নিকাণ্ডের ব্যাপারটা আমাদের মাথা থেকে সরিয়ে নিতে হয়তো এই কেক পট্টির ব্যাপারটা আমাদের সামনে আনা হয়েছে। তো আপনি আনবেন কেন? আপনি কথা বলেন। ফোকাস ব্যাপারটাও এরকম, আপনি যদি ক্রিকেট দেখতে চান আপনি ক্রিকেটই দেখবেন, আপনি ফুটবল দেখতে চান আপনি ফুটবলই দেখবেন। এখন কথা হচ্ছে বাংলাদেশকে ওই কোয়ালিটির স্পোর্টসটা খেলে কিনা। যেমন বাংলাদেশে যখন ইন্ডিয়া বা পাকিস্তানের মতো টিম আসে, বাংলাদেশের স্টেডিয়াম দেখবেন পুরো ভরপুর থাকে, একই মাঠে একই জায়গায় 3 ম্যাচের টুর্নামেন্ট দেন আপনি জিম্বাবুয়ের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, দেখবেন যে স্টেডিয়াম ওইভাবে ভরে না, যত জমজমাট ম্যাচই হোক। বাট এই জায়গাটায় আপনি ফুটবলে হংকংয়ের সাথে খেলা হোক, সিঙ্গাপুরের সাথে খেলা হোক, কিংবা ইন্ডিয়ার সাথে, স্টেডিয়াম কিন্তু একই রকম ভরপুর থাকছে। এর একটা বড় রিজন হচ্ছে 6 মাস পর পর খেলা হচ্ছে, এক। দ্বিতীয়ত এই মুহূর্তে বাংলাদেশে ফুটবলের উপর একটা আলাদা ক্রেজ তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, আমি সেই ক্রেজটাকে কাজে লাগানোর কথা বলছি, যে ক্রেজটা ক্রিকেটে তৈরি হয়েছিল আফটার 1997, এটা 2025, এত বছরের এই ক্রেজে 2025 পর্যন্ত ক্রিকেটের যে ক্রেজটা ছিল, সাফল্যটা কি? সাফল্য নাই, বাট যে ক্রেজটা ছিল এটার মূল সাফল্য হচ্ছে অর্থনৈতিক। একটা পুরো ক্রিকেট বোর্ড দাঁড়িয়ে আছে, যেখানে আপনি মাঝে মধ্যে ওই যে এফডিআর এ কত টাকা আছে, 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, সেটাতে কি লাভ হচ্ছে, মানে আমি সেটাই বোঝার চেষ্টা করছি, এটা লাভটা কি হচ্ছে। আপনার তো ফুটবলে আবারও সেই আগের কথাই আসতে হবে যে আপনি আরেকজন হামজা চৌধুরীকে নিয়ে আসতে পারলে 10 বছর পরে চিন্তা করবেন। সেই ক্ষেত্রে কি আপনি সেটা আনতে পারবেন, নাকি আপনার প্রোডাকশন এখানেই? না, অফকোর্স এখানে, এবং সেই দিকে তো আসলে নজর দেওয়ার কথা আমরা সবসময় বলছি, বাফুফে বলছে, এবং সেরকম পরিকল্পনাও আমরা দেখছি। কথা বলি, স্ট্রাইকার ছিলেন তকলিজ, মোরসালিন, শেখ মোরসালিন, অনেকগুলো ফুটবলারের নাম আসছে গেছে। জামাল ভুঁইয়ার কথা আমরা বারবার বলি, মিডফিল্ড মায়েস্ট্রো। যখন বড় ম্যাচ হয়
জামাল ভুঁইয়া মামুনুলের সমানও কি পারফর্ম করতে পেরেছেন এখনো পর্যন্ত? না, জামাল ভাই তো এখন সুযোগই পাচ্ছে না। জামাল ভাইয়ের ক্যারিয়ার এখন শেষের দিকে। আমার মনে হয় এই আলোচনাটা যখন পিক ছিল 2018 ছিল, অফকোর্স জামাল ভাইয়া তার সময় আসলে বাংলাদেশ দলকে যে সাপোর্টটা দেওয়া দরকার, যে তার যে সেরাটা তিনি আসলে দিয়ে ফেলেছেন বাংলাদেশকে, এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। বাট এই মুহূর্তের ফুটবল নিয়ে যদি আলোচনাটা বলি, এখানে এখন আসলে অনেক বেশি আলোচনা আমাদের কোচকে নিয়ে, ক্যাব্রেরা থাকা উচিত কি উচিত না, তিনি তার একাদশ নির্বাচনে ভুল করছেন কিনা, আমাদের লোকাল স্টার আছে। এখানে একটা সবচেয়ে বড় ডিবেট যেটা আমাদের হচ্ছে গোল স্কোরার নেই, আমাদের একজন প্রপার নাম্বার 9 নেই। এর বড় রিজন হচ্ছে রায়হান, আমাদের লিগগুলোতে লোকাল স্ট্রাইকারদের আমরা খেলাই না। আমাদের যে প্রিমিয়ার লিগ হয় বেশিরভাগ নাইজেরিয়ান এবং সমস্ত বিদেশি স্ট্রাইকাররা সেখানে খেলছে, ফলে খুবই কম সুযোগ পান। যিনি উইঙ্গার থাকেন তিনি তখন ন্যাশনাল টিমের স্ট্রাইকার হয়ে যাচ্ছেন, যেরকম রাকিব হোসেন। তিনি মূলত ক্লাব ফুটবলে সারা বছর উইঙ্গার হিসেবে খেলছেন, হঠাৎ করে তাকে মেন স্ট্রাইকার হিসেবে আমরা খেলিয়ে দিচ্ছি। বাট এখন যেটা কথাটা হচ্ছে, এখন আমরা ফুটবলে যদি নেক্সট স্টেজে যেতে চাই, আমাদের ক্লাব কালচার নিয়ে তো আসলে কথা বলার, নতুন করে বলার কিছু নাই, ক্লাবের কোনো একাডেমি নেই, কিছু নাই। কিন্তু এখানে আমাদের সব কিছু হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমরা বলি যে ফুটবল ফেডারেশন এটা করছেন, এটা করা উচিত। ফুটবল ফেডারেশন সেটা ট্রাই করছে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা এখন সরকারেরও সর্বোচ্চ লেভেল থেকে, অবভিয়াসলি ক্রিকেটে কিছু হলেই গাড়ি বাড়ি ফ্ল্যাট দিয়ে দেওয়া হচ্ছে, তো সেটা দেওয়া হতো, ইদানিং দেওয়া হচ্ছে না। এবং এমন একটা সময় ফুটবলটা বুম করেছে রায়হান, যখন ক্রিকেটের পারফরমেন্স ইজ গোয়িং ডাউন, খুব খারাপ সময় যাচ্ছে। মানে বাংলাদেশকে যেটা বলা হতো যে ওয়ানডে ফরম্যাটে নাকি বাংলাদেশ খুব ভালো, সেই ওয়ানডে ফরম্যাটে 2023, 2024, এবার 2025-এ দ্বার প্রান্তে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে টানা 3টা সিরিজ হারবে। আচ্ছা, এটা আসলে নিশ্চিতভাবেই বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে, এবং সেখানে গিয়ে এটা আমি আপনার সাথে পরে একটা বাজি লাগবো, বাংলাদেশ নেপালের সাথে হারবে। নেপাল রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, তো অসম্ভব কিছু না। এইসব দলের সাথে বাংলাদেশের একটা জয়ের চেয়েও বেশি থাকে হারের ভয়। দেখবেন যে ইউএইর সাথে যে টুর্নামেন্টটা বাংলাদেশ খেলেছে সিরিজ, এই বছর 2-1 হেরেছে ইউএইর সাথে তাদের মাটিতে গিয়ে। ঠিক সেই বাংলাদেশ আবার কিন্তু আফগানিস্তানের সাথে আপনার টি20-তে জয় পেয়েছে, ভারতের সাথে মোটামুটি একটা ক্রিকেট খেলেছে। আবার দেখবেন নেপালের সাথে যখন ম্যাচ হবে তখন তারা তাদের বিপক্ষে হারবে। অর্থাৎ বাংলাদেশ আসলে এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বলেন, টি20 র্যাঙ্কিংয়ে বলেন, টেস্ট র্যাঙ্কিংয়ে তো অবশ্যই সেরা 12তেও জায়গা পাওয়ার যোগ্য না। ওকে, এই দলটা আসলে এত ইনভেস্টমেন্টের আসলে যোগ্য কিনা সেই প্রশ্নটাই আমি আসলে করতে যাচ্ছিলাম। এবং এখানে যদি আমি এনএসসি বলি বা অন্যান্য যেসব ক্রীড়া বোর্ডই বলি, ওইসব বোর্ডিতে তো আসলে বিভিন্ন বোর্ড থেকে টাকা আসে। এই দিক থেকে ক্রিকেট বোর্ড একটু স্বতন্ত্র, যে তারা ডিফারেন্টলি টাকাটা আর্ন করে, আইসিসির টাকা, নিজস্ব বোর্ড, স্বায়ত্তশাসিত বোর্ড, তারা অনেকটা মুক্ত। সো এদিক থেকে আসলে আমার কথাটা লজিক্যালি খাটে না আমি যদি বলি। বাট আবেগের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, মানুষ যে আবেগটা ইনভেস্ট করতেছে সেটা কি ব্যাক পাচ্ছে কিনা। লাইনের পর লাইন দাঁড়ায় টিকিট কিনতেছে একটা ম্যাচের, গিয়ে দেখতেছে বাংলাদেশ বসার আগে 4 রানে 2 উইকেট নাই। আচ্ছা রায়হান, আমি ধরে নিলাম যে সেটা পাচ্ছে না মানুষ, তাহলে এটা সলিউশনটা কি? মানে আমাদেরকে ক্রিকেট বন্ধ করে দিতে হবে এই জন্য? হ্যাঁ, ফুটবল খেলা দেখেন এখন, মানে ফুটবল খেলা দেখুক, সমস্যাটা কি? তাতে সমস্যা নেই, দেখছে মানুষ খেলা, কিন্তু ক্রিকেটটা তো ক্রিকেটের মতো করে চলতে পারে না। হ্যাঁ, হয়তো তাদেরকে জবাব দিতে একটা বডির আন্ডারে যাদের আসলে কোনো কথা বলার কোনো সামর্থ্য নেই, যেখানে 10টা দেশ, তার মধ্যে 2টা দেশ একে অপরের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, ইন্ডিয়া আর পাকিস্তান। টেস্ট খেলে না আজকে প্রায় 1 যুগ হয়ে গেল, একে অপরের সাথে হ্যান্ডশেক করে না, সেটা নিয়ে কেউ কিছু বলতেও পারে না। 30% ম্যাচ ফি কাটার থেকে শেষ। আবার বাংলাদেশ কিন্তু এখন বিশ্ব ক্রিকেটে বেশ শক্তিশালী বিসিবি অবস্থান নিচ্ছে। কিভাবে? সব শেষ এশিয়া কাপ প্রায় হচ্ছিল না, সেখানে বাংলাদেশ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে 2 বোর্ডকে, ইন্ডিয়া পাকিস্তানকে একসঙ্গে এনে ঢাকায় মিটিং করে কিন্তু এশিয়া কাপটাকে তারা সফল করেছে। তারা টোপ দিছে যে ভাই এশিয়া কাপটা খেলেন, 3বার ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে, 3বারই প্রচুর রেভিনিউ আসবে, হ্যান্ডশেক ট্যান্ডশেক করবেন না, সমস্যা নেই, খেলেন। সো এই যে টাকার খেলা, এখানে বাংলাদেশ আসলে এখানে কোনো পার্টি নেই। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অবশ্যই হবে, বিশ্বকাপে হবে। ইভেন বাংলাদেশ এখানে ট্রাম্পের মতো একটা ভূমিকা নিয়েছে, যুদ্ধ বন্ধ করছে। এত সমস্যার মধ্যে ভারতের মাটিতে কিন্তু পাকিস্তান ঠিকই উইমেন্স ওয়ার্ল্ড কাপে গিয়ে খেলছে না। পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে তাদের ম্যাচগুলো, ভারতের মাটিতে তারা যাচ্ছে না। ভারতের তারা ওই যে ওইটাকে কি বলে, মানে দ্বিস্তর বিশিষ্ট টুর্নামেন্টের নীতিতেই তারা আছে। বাট ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হচ্ছে এবং এখান থেকে রেভিনিউ আর্ন হচ্ছে। অফকোর্স সেই কারণে আমি বললাম যে ক্রিকেটের মতো চলুক, রেভিনিউ আসছে, কিন্তু ফুটবলে বরং এখন আমাদের যেহেতু যে একটা এই যে ক্রেজি, আমি যদি বলি 1997, আর আমাকে প্লিজ আমাকে বলতে দিতে হবে, এই মির ভার্সেস মিরা ভাই প্রবলেমটা এটা, ও আমাকে কথাই বলতে দিতে চায় না, খুব বেশি কথা বলে। একটু হিসাব করবেন যে কে বেশি কথা বলছে, অফকোর্স এটা হিসাব করলে তুই বেশি কথা বলবি, এবং খুবই আজাইরা কথা বলতেছিস যে ক্রিকেট বন্ধ করে দিতে হবে ফুটবলের জন্য। ওয়াই? আমরা তো একটা আলোচনা করতেছি, এখানে তো পার্সোনাল অ্যাটাকের জায়গা না, পার্সোনাল অ্যাটাক তো আমি করছি না। আমি জাস্ট আমি জানি যে আমার অডিয়েন্স আসলে আমার সঙ্গে একমত হবে না এই বিষয়টাতে। আজাইরা শব্দটা উচ্চারণ করলো, আমার কি উচিত না এখান থেকে উঠে যাওয়া? না, কারণ তুই তার আমি না, তুই হচ্ছিস মীর রায়হান মাসুদ, বসে থাকে এখানে চুপ করে। সো
যেটা নিয়ে আসলে আমরা ডিসকাশনটা করছি, বিতর্কটা করছি, যে কথাটা বলছি, যে এখন আসলে ফুটবল যে জায়গাটা আছে, আমার মনে হয় প্রবাবলি ফুটবল তাদের নেক্সট স্টেপে যেতে পারবে। যে চেষ্টাটা আমরা ক্রিকেটের পিছনে 25 বছর ধরে করে সফল হয়নি, ওয়াই নট আমরা সেই চেষ্টাটা ফুটবলের পিছনে করি। ধরুন হামজা চৌধুরীকে আমরা বাইরে থেকে আনছি, আমরা এখন দেশে হামজা চৌধুরী প্রোডাকশনের দিকে আমরা এখন নজর দিই, যে কথাটা রায়হান বলছে আমি এখানে সম্পূর্ণ একমত। এবং ক্রিকেটটা আসলে যেহেতু মানে চলছে তাদের মতো করে চলুক, কিন্তু আমার মনে হয় এমনিতেই মানুষজনের এখন আগ্রহ ক্রিকেট থেকে আস্তে আস্তে শিফট হয়ে ফুটবল আসে, যেভাবে ফুটবল থেকে ক্রিকেটে গিয়েছিল। দ্যাটস ইট। আমারও মনে হয় এটা হতে পারে, বাট ক্রিকেট খেলা যদি কয়েকদিনের জন্য জিম্বাবুয়ের মতো নির্বাসনে যায়, খুব বেশি ক্ষতি হবে না বাংলাদেশের। ওই তো এগেইন, তাহলে নেপালের কাছে সামনে যখন যদি হারেই রায়হানের সূত্র ধরে যায়, আমার মনে হয় তখন এমনিতেও ক্রিকেটটা আসলে অনেকটা নির্বাসনে না গেলে অন্তত শ্যাডোতে চলে যাবে। এবং ফুটবল যদি রেগুলার অ্যাটলিস্ট, আমাদের মেয়েরা তো খুবই ভালো করছে, আগামী বছর অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়া কাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। এইজ লেভেলে আমাদের অসংখ্য মানে এরকম কোয়ালিফাইং চলছে, যেগুলোতে কেউ কেউ কোয়ালিফাই হচ্ছে, সাফে চ্যাম্পিয়ন হচ্ছে এখন বাংলাদেশের এইজ লেভেলের টিম এবং মেয়েদের টিম রেগুলার। বাট মেন্স ন্যাশনাল টিমের পারফরমেন্সটা আসলে খুব জরুরি, যেটা হয়তো খুব সামনে ইটস কামিং, মানে আমার মনে হয় তারা দে নকিং এট দ্য ডোর, তো খুব শীঘ্রই হয়তো বা তারা সেটাও করবে। এবং তখন মির রায়হান মাসুদ বা ক্রিকেট সংশ্লিষ্টরা আসলে একটু চাপে তখন পড়ে যেতে পারে। তবে একটা জায়গায় তিতুমির ভাইয়ের সাথে আমি 100% একমত, যে মেয়েদের ক্রিকেট এবং ফুটবলে যে পরিমাণ সুযোগ সুবিধা তারা পায়, তার বিপরীতে যে রিটার্নটা দেয় তারা, এটা অনেক অনেক বেশি। এবং একই সাথে ফুটবলে, এই যে এখানে আমি না বলে পারছি না, ফুটবলেও যে পরিমাণ সুযোগ সুবিধা পায় ক্রিকেটের তুলনায়, সেই হিসাবে আসলে অনেক বেশি পারফরমেন্স করছে বাংলাদেশের। এক্স্যাক্টলি। অলরাইট, সো ফাইনালি আমরা মির ভার্সেস মিরে এতগুলো এপিসোডের পরে এসে মনে হচ্ছে আমরা একটা কি বলে এটাকে, একমত, এমওআই, মানে আমরা একটা মোটামুটি একটা বোঝাপড়ার মধ্যে এসেছি। অলরাইট, সো আমরা নেক্সট এপিসোডেও কথা বলবো। আপনারা কি নিয়ে আলাপ শুনতে চান সেটাও বরং বলতে পারেন আমাদের এই আলাপের প্ল্যাটফর্মে। আজকের মতো আমরা শেষ করি মির ভার্সেস মির। আর আপনারা কমেন্টে জানান হামজা নাকি লিটন দাস, কার পক্ষে আছেন আপনারা।